জুলাই আন্দোলনের এই দিনে উত্তাল দেশ, আন্দোলনকারীদের ওপর দমন পীড়ন, যাত্রাবাড়ির প্রতিরোধ ইতিহাসের স্মরণীয় অধ্যায় বললেন রিজভী। শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার প্রত্যর্পণ আবেদন পেয়েছে দিল্লি, অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বললেন জসওয়াল। জুলাই সনদ নিয়ে বিরোধী দল মানুষকে বিভ্রান্ত করছে, অভিযোগ ফখরুলের। সংসদে রাজনৈতিক বিতর্কের সমাধান হওয়া উচিত বলছে জামায়াত। এবং ইতিহাসের দীর্ঘতম ফাইনাল দেখতে যাচ্ছে বিশ্বকাপ, সমাপনী ঘিরে মেটলাইফ স্টেডিয়ামে উন্মাদনা, আসর মাতাবেন বিশ্বখ্যাত তারকারা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। 18 জুলাই 2024 দেশের ইতিহাসের এক রক্তাক্ত দিন। ছাত্র জনতার আন্দোলনে উত্তাল সময়ে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, হতাহত এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটে। সেই দিনের স্মৃতি আজও তাড়া করে ফেরে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, স্বজন হারানো পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের। বিস্তারিত এমদাদুল হক খানের প্রতিবেদনে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন 18 জুলাই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সংঘর্ষ, গুলির শব্দ, টিয়ার সেল আর ধোঁয়ায় ভারী হয়ে ওঠে রাজধানী সহ বিভিন্ন শহরের আকাশ। আন্দোলন নতুন এক মোড় নেয়, যার প্রভাব পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক বাস্তবতাকেও বদলে দেয়। 5 জুন হাইকোর্টের রায়ের পর কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু হয়। জুলাই জুড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। 18 জুলাই রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ আরো তীব্র হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রাণহানি, আহত হওয়া এবং ব্যাপক সহিংসতার খবর আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। পরবর্তী কয়েকদিনে মোবাইল, ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়। কারফিউ জারি করা হয়, সেনাবাহিনী মোতায়েন করা হয় দেশের বিভিন্ন এলাকায়। একদিকে আন্দোলন, অন্যদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সব মিলিয়ে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়ে। সেই সংকটময় পরিস্থিতি পরবর্তী সময়ে আরও বড় রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করে। 18 জুলাই কেবল একটি তারিখ নয়, এটি স্মরণ করিয়ে দেয় ছাত্র আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে বহু মানুষের জীবন বদলে গেছে চিরতরে। ইতিহাসের সেই দিন আজও প্রশ্ন তোলে রাষ্ট্র, রাজনীতি এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে। 2 বছর পর ফিরে তাকালে সেই দিনের শিক্ষা ভবিষ্যতের জন্য কতটা কাজে লাগানো যায় সেই প্রত্যাশাই সবার। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকায় শুরু হওয়া আন্দোলন একসময় ছড়িয়ে পড়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সব কর্মসূচিকে নিজেদের মধ্যে ধারণ করতে থাকে রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যাদের শক্ত প্রতিরোধে একসময় বেগবান হয়ে ওঠে জুলাই আন্দোলন। 24 জুলাই বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞতা নিয়ে তাহসিন তারিনের বিশেষ প্রতিবেদন। আন্দোলনের শুরুটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবিতে কর্মসূচি শুরু করেন। রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষেরও অংশগ্রহণ দেখা যায়। আমাদেরকে পানি খাওয়াইছে, খাবার খাওয়াইছে, কিছু চায় নাই, মানে তারা বাংলাদেশের জনগণ হিসেবে তারা নিরাপত্তা চাইছে। সেই নিরাপত্তার ভিতরে এই জিনিসগুলো পড়ে, যে জিনিসগুলো কোনো কিছু আমরা দিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হওয়া অনেকের ভাষ্যমতে প্রতিটি অঞ্চলে আন্দোলনের অভিজ্ঞতা ও বাস্তবতা ভিন্ন ছিল। কোথাও শান্তিপূর্ণ কর্মসূচি, কোথাও আবার সংঘর্ষ হয়েছে। এইসব ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যাও কম নয়।
যার প্রভাব অনেক পরিবারকে এখনো বহন করতে হচ্ছে। বর্তমানে যে গণতান্ত্রিক সরকার রয়েছে, সরকারের কাছে আমাদের দাবি রয়েছে যে 17 বছর যে বৈষম্যগুলো হয়েছে সেগুলোর পুনরাবৃত্তি না হোক এবং মানুষের যে যার প্রাপ্য অধিকার নিশ্চিত হোক। সবগুলো রাজনৈতিক দল থেকে এখানে এসেছে, সবার একটা কমন মোটিভ ছিল যে এখানে যে কোনো মূল্যে ফ্যাসিবাদী যে হাসিনা ফ্যাসিবাদী কাঠামো এটাকে উৎখাত করতে হবে। দীর্ঘদিনের বৈষম্য হয়ে আসা জিনিসগুলো তো একবারে নির্মূল হবে না, ধাপে ধাপে হবে। বর্তমান সরকার চেষ্টা করতেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া কর্মসূচিগুলো সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে। অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, প্রত্যাশা এবং সেই সময়ের ঘটনাগুলো এখনো নাড়া দিয়ে যাচ্ছে অনেকের বিবেক। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণই সকল ক্ষমতার উৎস, এই নীতি নিয়ে আমরা জনগণের কাছে রাজনৈতিক দলকে ফিরিয়ে আনতে পেরেছি। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় যে সাফল্য। বাংলাদেশে দ্বিতীয়বার ফ্যাসিস্টদের কোনো ধরনের পুনরুত্থানের আর কোনো সুযোগ সৃষ্টি করা যাবে না। সেই ক্ষেত্রে বর্তমান সরকার যেভাবে তারা এগুচ্ছে, আমার মনে হয় সেটা সরকারের দিক থেকে যথার্থতা আছে। জনমানুষের প্রত্যাশা ছিল জুলাইয়ে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, মাস্টারমাইন্ড যারা ছিল, প্রত্যেকের বিচার হোক। 2024 সালের ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, ত্যাগ এবং সেই সময়ের ঘটনাগুলো দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্মরণীয় হয়ে থাকবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিশ্বের উল্লেখযোগ্য প্রতিরোধের মধ্যে জুলাই আন্দোলনে ছাত্র জনতার যাত্রাবাড়ি প্রতিরোধ স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। টকশোতে অনেকে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তার প্রশ্ন, হাসিনা এত বাহাদুর হলে পালালেন কেন? বিশ্বের যে সমস্ত মাঠগুলো প্রতিরোধ হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যাত্রাবাড়ি শরীর আখাড়া রায়ের। এই অসাধারণ আত্মত্যাগ, এই নিবেদিত প্রাণ, এই অসংখ্য শহীদ হাসতে হাসতে নিজের জীবন দিয়ে শেখ হাসিনার মতো এরকম খুনি, এরকম জল্লাদ, এ ধরনের রক্ত পিপাসু একজন নরঘাতককে পতনের যে রক্তাক্ত পিচ্ছিল পথ তৈরি করেছিল এই যাত্রাবাড়ির সেদিনের সেই প্রতিরোধ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে আবেদন এসেছে। অনুরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনি ভিত্তি এবং বিচারিক প্রক্রিয়া বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের কথাও জানান রণধীর জসওয়াল। বিএনপি যে জুলাই সনদে সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা জানিয়েছেন দলটির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর প্রতি বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান তিনি। বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জুলাই সনদে দেয়া প্রতিশ্রুতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে বিএনপি। সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতেছি না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আপনার আর কেউ বোঝে না। দেশের যত রাজনৈতিক অস্থিরতা তার রিমোট কন্ট্রোল দিল্লির হাতে রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার নরসিংদীতে জেলা জামায়াতের সম্মেলন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। যে কোনো সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্ক সংসদে সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের রায় মেনে সংস্কার করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, সবকিছু রিমোট কন্ট্রোল তো ওনারা করছেন। যে কোনো সাংবিধানিক বিতর্ক, রাজনৈতিক বিতর্ক, সংবিধান নিয়ে বিতর্ক, এটা পার্লামেন্টে সমাধান হওয়া উচিত। বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদে অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে
সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন, তাহলে এই সংকটটা নিষ্পত্তি হয়ে যাবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বন্যা দুর্গতদের সহায়তায় সরকারি বেসরকারি উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুক্রবার চট্টগ্রাম ও কক্সবাজারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া পেকুয়া ও মাতামুহুরীর দুর্গত অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বলেন বন্যা দুর্গতদের সহায়তায় সরকারি বেসরকারি উদ্যোগ অব্যাহত থাকবে। বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারিভাবে বেসরকারিভাবে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তারাও এবং সমস্ত মানবিক সাহায্যকারী প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে এসছে। অন্যদিকে চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানান তিনি। 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে, 75,000 পরিবারকে শুকনা চাল ডাল ইত্যাদি দেওয়া হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন অর্থমন্ত্রী। যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যায় প্রায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে মন্ত্রী বলেন 1 লাখ মানুষের মাঝে এরই মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। যেখানে অসুখ বিসুখের সারা দেশে নবায়নযোগ্য জ্বালানিকে জনপ্রিয় করতে বিনিয়োগ বান্ধব পলিসি গ্রহণের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জে রুফটপ সোলার কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। জ্বালানি খাতের টেকসই উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পরিবেশ বান্ধব এই সৌর বিদ্যুৎ উৎপাদনে কোনো জ্বালানি খরচ নেই। সৌর বিদ্যুতের ব্যবহার বাড়লে ফসিল ফুয়েলের ওপর চাপ কমবে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ। সারা দেশে রিনিউয়েবল এনার্জি পপুলার করার জন্য যাতে সবাই ব্যবহার করে সেই জন্য আমরা একটা পলিসি তৈরি করেছি, যেটা ইনভেস্টমেন্ট বান্ধব পলিসি, এবং আমরা সব রকমের ট্যাক্স এটাতে উঠিয়ে দিয়েছি এবং যারা এটা করবে তাদেরকে ট্যাক্স হলিডে দেওয়া হবে। 150 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, তাতে ওনাদের সাশ্রয় হবে এবং আমারও যে ফসিল ফুয়েলের যে বিদ্যুৎ আছে সেটা থেকে চাপ কমে আসবে। রক্তের বিনিময় হলেও সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ বৈচিত্র্যময় ও শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। সম্প্রীতি রক্ষায় সরকার সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। একদলীয় শাসনের কথা বলে বিশেষ ধর্মকে প্রতিষ্ঠিত করতে চাওয়া গোষ্ঠীকে সমাজবিরোধী হিসেবে আখ্যায়িত করেন তথ্যমন্ত্রী। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্তের বিনিময় হলেও ধরে রাখবো। অতএব রাজনীতিতে যারা একদলীয় শাসনের কথা বলে, সমাজে যারা একটি বিশেষ ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায় জোর করে, যারা এই বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানকে খোলা মনে মানতে পারে না, তারা সমাজ বিরোধী। পুরুষের পাশাপাশি নারীদের সমানভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, উভয়ের সমন্বিত মেধা কাজে লাগিয়ে দক্ষ জাতি গড়ে তোলা সম্ভব। শুক্রবার বিকেলে ঝালকাঠিতে নির্বাচনী ইশতেহার, 31 দফা বৃক্ষরোপণ কর্মসূচি, শক্তিশালী প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক ও জেলার টেকসই উন্নয়ন ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময়ে একথা বলেন তিনি। গুরুত্বপূর্ণ অবদানের জন্য এক নারী সাংবাদিকের হাতে ল্যাপটপ তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক মন্ত্রণালয় ওনারা এ বছরের যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় ওনারা ঝালকাঠি সাংস্কৃতিক পল্লীকে অন্তর্ভুক্ত করে 150 কোটি টাকা অলরেডি বরাদ্দ করেছে। স্পোর্টস ভিলেজ করার কথা বলে দেওয়া হয়েছে। হয়তো এক বছরে সম্ভব হবে না, এর পরের বছরও লাগবে, কিন্তু আমাদের সন্তানরা ছেলে হোক মেয়ে হোক তারা সাঁতার কাটার জন্য সুইমিং পুল থাকবে,
তাদের ফুটবল খেলার জন্য মাঠ থাকবে, তাদের ইনডোর স্টেডিয়াম থাকবে, সেখানে বিভিন্ন রকম ইনডোর স্পোর্টস তারা খেলবে। দেশে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি এবং সরবরাহ ঘাটতিতে রাজধানীর সবজি বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে শসার দাম 90 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়, আর কাঁচামরিচের দাম পৌঁছে গেছে 200-র ঘরে। মাছের বাজারেও নেই স্বস্তির খবর, তবে স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দামে। এমন বাস্তবতায় বাজার তদারকি চাইলেন ক্রেতারা, যদিও বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক হলে কমবে সবজির বাজার দর। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। বৃষ্টিপাত কমলেও রাজধানীর কাঁচা বাজারে কমেনি সবজির দাম। প্রকারভেদে প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। এতে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাড়তি খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। নগরীর মিরপুর 6 নম্বর কাঁচা সবজির বাজার ঘুরে দেখা যায় বাড়তি দামে সবজি বিক্রির চিত্র। 2 মাস আগে যা ছিল এখন তো একদম আকাশচুম্বী হয়ে গেছে। এইটা সাধারণ মানুষের ক্রয় সীমার বাহিরেই বলতে গেলে অনেক অসুবিধা। আসলে আমাদের ধরেন বেতন তো বাড়তেছে না। বাজারটি ঘুরে দেখা যায় শসা 90 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। একইভাবে 40 টাকা বেড়ে কাঁচামরিচ 200, বেগুন 100 এবং করল্লা বিক্রি হচ্ছে 90 টাকায়। এছাড়াও 20 টাকা বেড়ে পটল 50 ও ঝিঙা 100 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ঢেঁড়স ও কাঁকরোলের দাম বেড়েছে 30 টাকা, বিক্রি হচ্ছে 90 টাকায়। প্রত্যেকটা কেজি 100 টাকার উপরে সবজি। কমার খুব সম্ভাবনা এখন বর্তমানে কম। বাজার জুড়ে স্বস্তি নেই মাছের দামেও। বৃষ্টির অজুহাতে চাহিদার শীর্ষে থাকা সব ধরনের মাছ 20 থেকে 30 টাকা বেড়েছে। কেজি প্রতি পাঙাশ 200, তেলাপিয়া 240, রুই 330 এবং ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকা। তুলনামূলক হারে আগের থেকে একটু বেশি আজকের বাজারে। কম হলে তো একটু পাবলিক কম দামে কিনতে পারে, ভালো খাইতে পারে। তবে হাঁসের ডিম ব্যতীত অপরিবর্তিত মুরগি ও মুরগির ডিমের দাম। সপ্তাহ শেষে প্রতি ডজন মুরগির লাল ডিম 130 এবং সাদা ডিম 110 টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের দাম ডজনে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। সোনালী মুরগি প্রতি কেজি 320 ও ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়। অজুহাত দেখায় বৃষ্টি, অজুহাত দেখায় বন্যা, অজুহাত দেখায় তেলের দাম বেড়ে গেছে, তো সবকিছু মিলায় আমরা জিম্মি। আগের মতন আছে, দাম বাড়তে নাই। কক বিক্রি দিচ্ছে 320 টাকা, বলার 180 টাকা। আপনার দাম একই আছে, সেম। হাঁসটা একটু দাম বেশি হালকা। দ্রুত সবজির দাম স্বাভাবিক হলে সব শ্রেণীর মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় কমবে এবং স্বস্তি মিলবে সংসার খরচে, এমনটাই মনে করছেন সকলে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সম্প্রতি বজায় রাখতে সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার সিলেটে চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেটকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। সিলেট যে সম্প্রীতির নগরী, যেমনিভাবে আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসা গ্রেভিয়ার্ড করেছি, ঠিক তেমনি সনাতন ধর্মের এইটা যেমন স্মরণঘাট করেছি, মণিপুরী সম্প্রদায়ের জন্য আমরা সেই সাগরদিঘির পারও দৃষ্টিনন্দন আমাদের হয়েছে, শ্মশানঘাট হয়েছে। ধর্মীয় সম্প্রীতিতে যে আমরা সিলেট একটা উজ্জ্বল দৃষ্টান্ত, সেটাকে আরও বেশি, এবং এটাকে বলা হয়, সিলেটকে বলা হয় যে আধ্যাত্মিক রাজধানী। চলতি মাসে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সংস্থাটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এ মাসে উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী আবহাওয়া বৈরী আচরণ করছে বলে জানান তিনি। এমদাদুল হক খানের রিপোর্ট। সকালে দেশের আবহাওয়া পরিস্থিতির সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি জানান, সাগরে সৃষ্ট লঘুচাপটি সরে গেছে, আপাতত নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই। লঘুচাপটা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছিল এবং এটা দুর্বল হয়ে আজকে সকালে দুর্বল হয়ে আবার লঘুচাপে পরিণত হয়েছে এবং এটা বর্তমানে স্থলভাগে অবস্থান করছে। চলতি মাসে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতটা আগামী রবিবারের পর থেকে বৃষ্টিপাতের সারা দেশে আবার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। সেক্ষেত্রে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশে। তবে এই সময়টা দেশের উত্তরাঞ্চল বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে,
এবং এ সময় অতি ভারী বৃষ্টির আশঙ্কা আমরা করছি না। বলেন, জুলাই মাসে সারা দেশে ১৫ থেকে ২৫ দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। তবে মাসের শুরুতে ভারী বৃষ্টিপাত হওয়ায় শেষের দিনগুলোতে বৃষ্টিপাতের হার অনেকটা কমে গেছে। তবে দেশের উত্তরাঞ্চলে প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। জুলাই মাসে যে বৃষ্টিপাতটা হয়, স্বাভাবিক বৃষ্টি হচ্ছে ৫২৩ মিলিমিটার সারা দেশে, এবং আমরা যদি স্বাভাবিক বৃষ্টিপাতের দিন সংখ্যা বলি, তো বৃষ্টিপাতের দিন সংখ্যাটা ১৫ থেকে ২৫ দিন। ১৫ থেকে ২৫ দিনের অর্থে কোনো জায়গায় সর্বনিম্ন হচ্ছে ১৫ দিন এবং সর্বোচ্চ ২৫ দিন জুলাই মাসে বৃষ্টিপাত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া বৈরী আচরণ করে বলেও মন্তব্য করেন তিনি। বজ্রপাত বলি বা ভারী বৃষ্টি বা অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা খরা, সত্যপ্রভ যে এক্সট্রিম যে ওয়েদার ইভেন্টগুলো, এগুলো কিন্তু বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। এটা মূলত জলবায়ু পরিবর্তনের জন্য। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতের অব্যাহত ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। পূর্ণিমার জোয়ার, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ে ঝুঁকিতে পড়েছে 0 পয়েন্ট সংলগ্ন মসজিদ, মন্দির সহ বিভিন্ন স্থাপনা। দীর্ঘ ২৫ বছর ধরে স্থায়ী প্রতিরক্ষা বাঁধের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। আর নতুন করে শুরু হওয়া ভাঙন ঘিরে আবারও দেখা দিয়েছে আতঙ্ক। খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিন তানোয়ার। ২০০০ সালের দিকে শুরু হয় কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন। ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে রূপ নেয় ভয়াবহ আকারে। প্রতিটি বর্ষার মৌসুমে উত্তাল সাগর কেড়ে নিয়েছে সৈকতের একের পর এক অংশ। দীর্ঘ ২৫ বছর প্রায় ২.৫ কিলোমিটার সৈকত চলে গেছে সাগরের পেটে। হারিয়ে গেছে ঐতিহ্যবাহী ফয়েজ মিয়ার নারিকেল বাগান, শালবন, বিস্তীর্ণ ঝাউবন ও ইকো পার্ক সহ বহু স্থাপনা। চলতি বছরও থেমে নেই সাগরের সেই আগ্রাসন। উত্তাল ঢেউয়ের আঘাতে সরে গেছে কংক্রিট ব্লক। চরম ঝুঁকির মুখে পড়েছে ট্যুরিজম পার্ক, মসজিদ, মন্দির, ট্যুরিস্ট পুলিশ বক্স এবং গুরুত্বপূর্ণ মেরিন ড্রাইভ সড়ক। প্রতিদিন জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভাঙনের আশঙ্কাও। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, সৈকত রক্ষা করা না গেলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই হারাবে না, বরং ক্ষতিগ্রস্ত হবে কয়েক হাজার মানুষের জীবিকা এবং দেশের পর্যটন শিল্প। স্থানীয়দের অভিযোগ, বড় বড় প্রকল্পের কথা শোনা গেলেও বাস্তব চিত্র একেবারে ভিন্ন। এই ভাঙ্গার জন্য যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা যে কোথায় যাব, এই ভেরিবাদ ভাঙে আমাদের কোনো আস্থান নাই। টুরিস্ট বক্স আছে, পুলিশ বক্স আছে, এই পর্যন্ত ভেঙে গেছে। কোনোভাবে এটাকে রক্ষা করা যেত, তাহলে হয়তো আমরা এইখানে আরো অনেক পর্যটন আসতো। সরকার এখনো কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এই সমুদ্র, এই বীজ কোনো কায়দায় বাঁচানো যায় না। পার্মানেন্ট প্রোটেকশনের জন্য যেন পানি উন্নয়ন বোর্ড যাতে দ্রুত একটা ব্যবস্থা নেয়। বর্তমানে ঝুঁকিপূর্ণ এলাকায় অস্থায়ীভাবে বালু ভর্তি জিও টিউব বসিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ীভাবে সৈকত রক্ষায় প্রায় ৭৫৯ কোটি টাকার প্রতিরক্ষা প্রকল্প এখন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্থায়ী ভাঙন প্রতিরোধের জন্য ৭৫৯ কোটি টাকার একটি ডিপিপি প্ল্যানিং কমিশনে দাখিল করা হয়েছে। এই ডিপিপি অনুমোদন হইলেই স্থায়ীভাবে কাজ বাস্তবায়ন করতে সক্ষম হবে। ১৯৯৮ সালে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার পর ভ্রমণ পিপাসুদের আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কুয়াকাটা। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উপকূলীয় ভাঙনের ঝুঁকি। তাই দেশের এই অমূল্য সম্পদকে রক্ষায় দ্রুত স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবি সংশ্লিষ্টদের। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। চলতি মাসে বেলুচিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর এটি চতুর্থ এবং গত ২ সপ্তাহের মধ্যে তৃতীয় বড় ধরনের হামলা। পাকিস্তান সেনাবাহিনী হামলার খবর নিশ্চিত করলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেনি। অন্যদিকে বিএলএর মুখপাত্র জিয়ান্ত বেলুচ এক বিবৃতিতে দাবি করেন, ফাতে স্কোয়াড অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অভিযান চালিয়েছে। দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার এঙ্গেলস বিমান ঘাঁটিতে কৌশলগত বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এসবিইউ। এই বিমানটি নিয়মিতভাবে ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কাজে ব্যবহৃত হতো। জেলেনস্কির নির্দেশনার অংশ হিসেবে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা কমানোর লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। মস্কোর বিরুদ্ধে এই হামলাকে দূরপাল্লার নিষেধাজ্ঞা হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
জুলাই আন্দোলনের এই দিনে উত্তাল দেশ, আন্দোলনকারীদের ওপর দমন পীড়ন, যাত্রাবাড়ি প্রতিরোধ ইতিহাসের স্মরণীয় অধ্যায় বললেন রিজভী। শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার প্রত্যর্পণ আবেদন পেয়েছে দিল্লি, অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বললেন জসওয়াল। জুলাই সনদ নিয়ে বিরোধী দল মানুষকে বিভ্রান্ত করছে, অভিযোগ ফখরুলের। সংসদে রাজনৈতিক বিতর্কের সমাধান হওয়া উচিত বলছে জামায়াত। এবং ইতিহাসের দীর্ঘতম ফাইনাল দেখতে যাচ্ছে বিশ্বকাপ, সমাপনী ঘিরে মেটলাইফ স্টেডিয়ামে উন্মাদনা, আসর মাতাবেন বিশ্বখ্যাত তারকারা। এই ছিল মোহনা সংবাদের। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।